হ্যালো স্টুডেন্ট, কিশোরায় তোমাদের সকলকে স্বাগত। তো আজকে আমাদের ক্লাসে কী কী জিনিসগুলো আলোচনা করব সেটা একটু দেখে নিই, তারপর শুরু করব সেই টপিকগুলোর বিষয়ে। তো কেমিক্যাল বন্ডিং আমরা শুরু করেছিলাম। কেমিক্যাল বন্ডিংয়ের একটা ইন্ট্রোডাক্টরি পার্ট আমরা অলরেডি আগের ক্লাসে বা আগের ভিডিওতে আমরা বলেছি। তো এরপরে যে জিনিসটা আছে সেটা হলো কি না আয়নিক বন্ড। আজকে যে জিনিসটা বলবো সেটা হলো কি আয়নিক বন্ড বা ইলেকট্রোভ্যালেন্ট বন্ড অ্যান্ড ইলেকট্রোভ্যালেন্সি, যেটাই এটা। অ্যান্ড সেকেন্ড যেটা আছে সেটা হচ্ছে মেজারমেন্ট অফ ইলেকট্রোভ্যালেন্সি অ্যান্ড ভ্যারিয়েবল ইলেকট্রোভ্যালেন্সি অফ আয়নিক কম্পাউন্ড। অ্যান্ড যেটা লাস্ট আছে লুইস স্ট্রাকচার অফ আয়নিক কম্পাউন্ড। এই তিনটে জিনিস আজকে আমাদের এই ভিডিওতে টোটাল আলোচনা হবে। ঠিক আছে, তাহলে কথা না বাড়িয়ে শুরু করে দেওয়াই ভালো। দেখো, প্রথমে যে জিনিসটা নিচ্ছি আয়নিক বন্ড, ইলেকট্রোভ্যালেন্ট বন্ড অ্যান্ড ইলেকট্রোভ্যালেন্সি। তো আয়নিক বন্ড কাকে বলে? আগের ভিডিওতে একটা ইন্ট্রোডাক্টরি পার্টে টোটালটাই বলা আছে, যদিও তবু আমি একটু বলে নিচ্ছি আয়নিক বন্ড কাকে বলে সেটা আমি জানবো। আয়নিক বন্ড অর ইলেকট্রোভ্যালেন্ট বন্ড, যেটা বাংলায় বলে কি না তড়িৎযোজী বন্ধন। ঠিক আছে, তো আয়নিক বন্ড কাকে বলে আমরা জানবো। বিজ্ঞানী কোশেল সর্বপ্রথম এই আয়নিক বন্ড বা তড়িৎযোজী বন্ধন সম্পর্কে প্রথম আমাদের ধারণা দিয়েছিলেন। তো আয়নিক বন্ড বা ইলেকট্রোভ্যালেন্ট বন্ড এটা সম্পর্কেই নামটা শুনেই বুঝতে পারছে যে এখানে কিছু আয়ন আছে। আয়নের ফরমেশনের মাধ্যমে কি হবে না বন্ডটা তৈরি হবে। ঠিক আছে, আয়ন বলতে কি না দুটোই তো আয়ন আছে, ক্যাটায়ন আর অ্যানায়ন। ঠিক আছে, তো এই এবারে ক্যাটায়ন আর অ্যানায়ন ফরমেশন হবে। দেখো এবারে কি জিনিস না, ধরো খুব একজন ভীষণ একটা ধনী ব্যক্তি আছে, তার প্রচুর সম্পত্তি আছে, সে কিনা তার সম্পত্তিগুলো যা সম্পত্তি আছে সেগুলোকে সে কন্ট্রোল করতে পারছে না, আনস্টেবল আছে। তখন কি করবে সে, তার কিছু অংশ কাউকে দিয়ে দেওয়ার চেষ্টা করবে। কাকে দেবে না যার তার প্রতি টান আছে, মানে সে যেটাকে কন্ট্রোল করতে পারবে, যেটাকে সেইটাকে নিয়ে ঠিকঠাকভাবে রাখতে পারবে, তাকে দেবে। তো এরকমই একটা ধনী ব্যক্তি ধরে নাও, কে না সোডিয়াম। ঠিক আছে, সোডিয়ামের আমরা জানি কি অ্যাটমিক নাম্বার কত, 11। 11 মানে এটাকে যদি আমরা লিখি ইলেকট্রনিক কনফিগারেশন করি 281। ঠিক আছে, এবার এ কি করবে, এর যে এই যে আর আমরা আরেকটা জিনিসও জানি, অলরেডি জেনে গেছি যে কোনো বন্ড ফরমেশনে কোন ইলেকট্রনগুলো পার্টিসিপেট করে না সর্ববহিস্থ কক্ষের যে ইলেকট্রনগুলো আছে, আউটার মোস্ট বা ভ্যালেন্সিয়াল ইলেকট্রন যেগুলো, সেটা পার্টিসিপেট করে। তো এখানে যেটা সব থেকে বাইরের কক্ষের বা সর্ববহিস্থ কক্ষের ইলেকট্রন কে না এটা, তাই না? তো আমরা যদি এমনি ইলেকট্রনিক কনফিগারেশন করি 1s2 2s2 2p6 3s1, এটা 3s1। তো এই যে s1 আছে সেটা হচ্ছে ভ্যালেন্সিয়াল ইলেকট্রন, এটা হচ্ছে পার্টিসিপেট করবে কিসে না বন্ড ফরমেশনে। তো এ কী করবে, এ যদি একটা ইলেকট্রন ছেড়ে দেয় কি হবে, Na+ হবে অ্যান্ড কেমন এটা হবে। তাহলে কি হলো এখানে, এর ইলেকট্রনিক কনফিগারেশন কি হলো 28, যেটা হচ্ছে নিয়নের মতো। হিলিয়াম, নিয়ন, আর্গন, জেনন, ক্রিপ্টন, রেডন যেগুলো নোবেল গ্যাস আমরা জানি, সেগুলো হচ্ছে কি বেশি স্টেবিল, সব থেকে বেশি স্টেবিল, এবং সবাই চাই তার মতো স্টেবিল একটা ইলেকট্রনিক কনফিগারেশন পেতে। তাই এখানেও সোডিয়ামের যখন একটা ইলেকট্রন দিয়ে দিল, তারপরে কি হবে না 2 আর 8, তো এই কনফিগারেশন পেলো। এইটা হচ্ছে কার মতো, নিয়নের মতো, এবং সেটা স্টেবিল কনফিগারেশন। তাই সোডিয়াম কিন্তু এই যে একটা ইলেকট্রন দিয়ে দিল, এই একটা ইলেকট্রন যে দিয়ে দিয়েছে, এটা কিন্তু আবার গ্রহণ করার মতো একজন লোক থাকবে। ওই যে বললাম যে কন্ট্রোল করতে পারছে না সম্পত্তিগুলোকে, সেটা একজনকে দিয়ে দিচ্ছে, আবার সে গ্রহণ করার মতো তার ক্যাপাসিটি থাকবে, সে গ্রহণ করবে। তখন আরেকজন আছে কে, ধরো ক্লোরিনের কি হচ্ছে না ইলেকট্রনিক কনফিগারেশন কি 287, 17 জানি আমরা, অ্যাটমিক নাম্বার হচ্ছে কত 70। তো 70 মানে ইলেকট্রনিক কনফিগারেশন এটা, যেটা যদি আমরা বা এটাকে যদি এইভাবে লিখি আমরা 1s2 2s2 2p6 3s2 3p5, যেটা 3p6 3s2 3p6
এটা টোটাল মিলে 7টা আছে। তাই এর ক্ষেত্রে P6 হতে গেলে কটা লাগবে? P6 মানে নোবেল গ্যাসের কনফিগারেশন হতে গেলে কটা ইলেকট্রন লাগবে? একটা ইলেকট্রন লাগবে। তাই একটা ইলেকট্রন নিয়ে কি হবে না Cl মাইনাস। ঠিক আছে, তো এই হয়ে গেল Na প্লাস আর Cl মাইনাস, ক্যাটায়ন এবং অ্যানায়ন ফরমেশন হয়ে গেল। এরা দুজনে কি করবে, ধরো এই যে Na প্লাস অ্যান্ড Cl মাইনাস, এরা দুজনে নিজেদের মধ্যে এদের এই ক্যাটায়ন এবং অ্যানায়ন এদের মধ্যে ইলেকট্রোস্ট্যাটিক অ্যাট্রাকশনের মাধ্যমে বা কুলম্বিক ফোর্স অফ অ্যাট্রাকশনের মাধ্যমে কি হবে না NaCl যৌগটা গঠন হবে, যেটা হচ্ছে আয়নিক কম্পাউন্ড। ঠিক আছে, বা ইলেকট্রোভ্যালেন্ট কম্পাউন্ড। তাহলে কি এইটার মধ্যে কিন্তু কোনো এরকম মানে দড়ি দিয়ে কোনো লাগানো আছে বা বাঁধা আছে এরকম কোনো বন্ড নেই, একটা জাস্ট অ্যাট্রাকশন ফোর্স, যেটাকে আমরা কুলম্বিক ফোর্স অফ অ্যাট্রাকশন ক্লাস 8-এ আছে আমরা পড়েছি অলরেডি। সেই অ্যাট্রাকশনের মধ্যে দিয়ে এই দুটো ক্যাটায়ন এবং অ্যানায়নকে রাখা আছে। ঠিক আছে, কুলম্বিক ফোর্স অফ অ্যাট্রাকশন মানে কি F ইজিক্যাল টু K ইন্টু Q1 Q2 বাই আর স্কোয়ার, এটা আমরা পড়েছিলাম। ঠিক আছে, এবার দেখো এখন প্রশ্ন হলো Na থেকে Na প্লাস হলো। ঠিক আছে, সোডিয়াম Na থেকে Na প্লাস হলো। ঠিক আছে, তো Na থেকে Na প্লাস এটা কিন্তু এগুলো সব কিন্তু গ্যাসিয়াস স্টেটে। ঠিক আছে, ক্লোরিন যেটা ছিল Cl মাইনাস হবে, প্লাস ইলেকট্রন নিয়ে Cl মাইনাস হবে, এগুলো কিন্তু সবই গ্যাসিয়াস স্টেটে। তো তাহলে প্রশ্ন হতে পারে, দেখো যে স্যার আপনি বললেন এটা তো একটা ছিল এবং এটা হচ্ছে 2,8, মানে Na প্লাস ইজ মোর স্টেবল দ্যান Na। ঠিক তো, এটা তো অবশ্যই, এটা হচ্ছে এখান থেকে আমরা জানতে পারছি Na প্লাস ইজ মোর স্টেবল দ্যান Na। ঠিক আছে, তাহলে বাজারে গিয়ে যদি আমরা বলি যেটা স্টেবল সেটাই তো বাজারে পাওয়া যায়, তাই না? তাহলে বাজারে গিয়ে যদি এটা এক্সিস্ট করে সেটাই পাই আমরা, তাহলে বাজারে গিয়ে যদি আমরা বলি যে 1 কেজি Na প্লাস দাও, তাহলে নিশ্চয়ই দিয়ে দেবে। ঠিক আছে, আর 1 কেজি Na থেকে দেওয়ার তো কথা, কিন্তু যে দেখবে বাজারে গিয়ে 1 কেজি Na দিলে সোডিয়াম দেয়, Na দেয়, কিন্তু তাহলে তোমাদের প্রশ্ন হবে যে হ্যাঁ তাহলে Naটা পাচ্ছি, এটা পাচ্ছি না, মানে তাহলে একটু আগে বললেন তো যে এটা বেশি স্টেবল, তাহলে হচ্ছে কই, তাই না? দেখো এইটা যেটা আছে এটা বারবার মনে রাখবে, এটা কিন্তু গ্যাসিয়াস স্টেটে, আর আমরা যেটা কিনতে পারি, যেটাকে পাওয়া যায়, যেটা এক্সিস্ট করে সোডিয়াম, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে সোডিয়াম মেটাল। ঠিক আছে, এই দুটোর পার্থক্য ভালো করে বুঝবে, আদারওয়াইজ কনফিউশন হবে। তো সোডিয়াম মেটাল মানে সেখানে অনেকগুলো সোডিয়াম আছে, Na এগুলো মেটালিক বন্ডের মাধ্যমে যুক্ত আছে, যেটা হচ্ছে যখন কেলাস একটা গঠন করে মেটালিক বন্ড থাকে, এরকমভাবে কি থাকে মেটালিক বন্ড গঠন করে থাকে। মানে এই যে Na যেটা আমরা কিনতে পাই আর সেই যে এই Naটা কিন্তু এক নয়, এটা একটা সোডিয়াম অ্যাটম এবং যেটা গ্যাসিয়াস স্টেটে আছে, যেখান থেকে একটা ইলেকট্রন আমরা ইজিলি বার করছি, যেটা Na প্লাস হচ্ছে তার ফলে। তাই এই যে গ্যাসিয়াস স্টেটে যে সোডিয়ামটা আছে তার থেকে কিন্তু অবশ্যই Na প্লাস যেটা আছে সেটা কিন্তু বেশি স্টেবল হবে। ঠিক আছে, বোঝা গেল? কারণ আমরা ইলেকট্রনিক কনফিগারেশন দেখেই বুঝতে পারছি। তো Na প্লাস ইজ মোর স্টেবল দ্যান Na ইন গ্যাসিয়াস স্টেট। তো দেখো এরপরে তাহলে কি হলো, এখন তাহলে জিনিসটা কি হলো, এখানে Na প্লাস ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অফ অ্যাট্রাকশন আর এখানে Cl মাইনাস। আচ্ছা, তো এদের দুজনের মধ্যে যে বন্ড, এটাকে আমরা কি বলছি, এটাকে বলছি আয়নিক বন্ড বা তড়িৎযোজী বন্ধন বা ইলেকট্রোভ্যালেন্ট বন্ড। আয়নিক বন্ড বা তড়িৎযোজী বন্ধন, তড়িৎযোজী বন্ধন বা ইলেকট্রোভ্যালেন্ট বন্ড। ঠিক আছে, আবার এই দুটো যুক্ত হয়ে যে কম্পাউন্ডটা তৈরি করছে, যেটাকে বলবো আমরা NaCl, সেটাকে কি কম্পাউন্ড বলবো,
আয়নিক বন্ড ফরমেশনের মাধ্যমে কম্পাউন্ড পাচ্ছি, তাই এটাকে বলবো কি আয়নিক কম্পাউন্ড। আয়নিক কম্পাউন্ড বা তড়িৎযোজী যৌগ লিখতে পারি কি তড়িৎযোজী যৌগ বা ইলেকট্রোভ্যালেন্ট কম্পাউন্ড একই। আর থার্ড যে জিনিসটা দেখো, এদের দুজনকে এখানে যুক্ত হওয়ার যে কাছাকাছি এসে বন্ড ফর্ম করার যে প্রবণতা দেখায়, ঠিক আছে, এরা দুজন কাছাকাছি এসে কিসের দ্বারা ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অফ অ্যাট্রাকশনের মাধ্যমে যে বন্ড ফর্ম করার যে প্রবণতা দেখায়, এটাকে আমরা কি বলবো, এটাই হচ্ছে ইলেকট্রোভ্যালেন্সি। ঠিক আছে, তাহলে এখান থেকে তিনটে জিনিস পাচ্ছি, আয়নিক বন্ড পাচ্ছি, আয়নিক কম্পাউন্ড পাচ্ছি, আর ইলেকট্রোভ্যালেন্সি বা তড়িৎযোজ্যতা যেটাকে বলছি। ঠিক আছে, মানে এক হলো এরা কাছাকাছি এসে যখন আয়নিক বন্ড যে বন্ড ফর্ম করছে তাদেরকে আমরা আয়নিক বন্ড বলছি, আবার যে যৌগটা গঠন করছে সেটাকে তড়িৎযোজী যৌগ বা আয়নিক কম্পাউন্ড করছি, এবং আসে কাছাকাছি এসে যা বন্ড ফর্ম করার যে প্রবণতা দেখায় সেটাকে আমরা ইলেকট্রোভ্যালেন্সি বলছি। ঠিক আছে, এবার এই ইলেকট্রোভ্যালেন্সি কি, বা যেটা আমাদের সেকেন্ড জিনিস ছিল, এটা হয়ে গেল আমাদের যে সেকেন্ড যে টপিকটা ছিল, সেটা হচ্ছে কি না ইলেকট্রোভ্যালেন্সি অ্যান্ড মেজারমেন্ট অফ ইলেকট্রোভ্যালেন্সি অ্যান্ড ভ্যারিয়েবল ইলেকট্রোভ্যালেন্সি। কিছু কিছু আমরা দেখব যে কিছু কিছু কম্পাউন্ড আছে তাদের ক্ষেত্রে কি হয়, ইলেকট্রোভ্যালেন্সি বিভিন্ন ধরনের যোজ্যতা দেখায়, তড়িৎযোজ্যতার বিভিন্ন রকম দেখায় আর কি, তো সেগুলো আগে পড়বো। দেখো তাহলে ইলেকট্রোভ্যালেন্সি বোঝা গেছে। এবার এই ইলেকট্রোভ্যালেন্সি কি না, যখন আমরা ভ্যালেন্সি পড়বো তাহলে এটাকে কিভাবে পরিমাপ করব, আমরা বলেছিলাম কি সেকেন্ড যেটা ছিল মেজারমেন্ট অফ, কিভাবে পরিমাপ করব মানে মেজারমেন্ট অফ ইলেকট্রোভ্যালেন্সি কি না, কোনো আয়নিক কম্পাউন্ডে ধরো আয়নিক বন্ড মানেই কি, আয়নিক বন্ড মানে হচ্ছে যে ইলেকট্রন গ্রহণ বা বর্জনের মাধ্যমে যে বন্ডটা গ্রহণ হচ্ছে। দেখো সোডিয়াম একটা ইলেকট্রন বর্জন করে দিল, আবার ক্লোরিন একটা ইলেকট্রন গ্রহণ করলো, ফলে তো NaCl গঠন হলো। তাই ইলেকট্রন গ্রহণ বা বর্জনের মাধ্যমে যে বন্ডটা গঠন হচ্ছে সেটাকে আমরা কি বলবো, আয়নিক বন্ড। ঠিক আছে, এবার ইলেকট্রন গ্রহণ যতগুলো ইলেকট্রনের বিনিময় ঘটে বা যতগুলো ইলেকট্রন গ্রহণ হয় অথবা বর্জন হয়, সেটাই হচ্ছে কি আমাদের ইলেকট্রোভ্যালেন্সি। ঠিক আছে, বা তড়িৎযোজ্যতা। বোঝা গেল? কাকে বলবো না, যতগুলো ইলেকট্রন আমাদের গ্রহণ বা বর্জন হয়। তাহলে সোডিয়ামের ক্ষেত্রে দেখো এন এর ক্ষেত্রে কি হচ্ছিল, Na প্লাস একটা ইলেকট্রন ছিল। কটা ইলেকট্রন এখানে, একটা ইলেকট্রন ছিল, একটা ইলেকট্রনই বর্জন করেছে। আবার Cl যখন মাইনাস হচ্ছে, একটা ইলেকট্রন গ্রহণ করছে দিয়ে Cl মাইনাস হচ্ছে, তাই তো। তাহলে এখানেও কিন্তু কটা ইলেকট্রন গ্রহণ করছে, একটা ইলেকট্রন। তাহলে যতগুলো ইলেকট্রনের বিনিময় হচ্ছে বা যতগুলো ইলেকট্রন গ্রহণ বা বর্জন হচ্ছে সেটাই তো ইলেকট্রোভ্যালেন্সি। তাহলে আমার এখানে ইলেকট্রোভ্যালেন্সি কত, ইলেকট্রোভ্যালেন্সি হচ্ছে 1। বোঝা গেল? এখানে ইলেকট্রোভ্যালেন্সি যেটা সোডিয়াম NaCl এর ক্ষেত্রে ইলেকট্রোভ্যালেন্সি কত, 1। সোডিয়ামের ইলেকট্রোভ্যালেন্সি 1, ক্লোরিনেরও ক্ষেত্রে 1, দুজনেরই 1। তাই দুজনে এই একটা সোডিয়াম একটা ইলেকট্রন বর্জন করেছে আর এই একটা ইলেকট্রন গ্রহণ করছে, অ্যাকসেপ্ট করছে, তাই জন্য ক্লোরিনের ইলেকট্রোভ্যালেন্সি 1 আর সোডিয়ামেরও 1। আমরা যদি গ্রুপ ওয়াইজ দেখি, দেখো আমাদের যেটা যদি গ্রুপ ওয়াইজ দেখি, ফার্স্ট গ্রুপ যেটা 1 নম্বর গ্রুপ আমাদের দীর্ঘ পর্যায় যে সারণী আছে তার ক্ষেত্রে যদি আমরা 1 নম্বর গ্রুপ দেখি, 1 নম্বর গ্রুপে আমরা কি পাই, অ্যালকালি মেটাল পাই, তাই না, যেখানে সোডিয়াম আছে, হাইড্রোজেন আছে। তো সেখানে তাদের ক্ষেত্রে যেটা গ্রুপ 1-এর ক্ষেত্রে আমরা দেখব কত, জেনারেলি গ্রুপ 1-এর ক্ষেত্রে ইলেকট্রোভ্যালেন্সি কত হয়, 1। গ্রুপ 2 এর ক্ষেত্রে কি হয়, গ্রুপ 2-তে কারা আছে, অ্যালকালি আর্থ মেটাল আছে। অ্যালকালাইন আর্থ মেটালগুলোর ক্ষেত্রে ইলেকট্রোভ্যালেন্সি কত হবে, 2।
আবার যখন আমরা পি ব্লক এলিমেন্টের ক্ষেত্রে যাব, পি ব্লক এলিমেন্টের মধ্যে গ্রুপ 17 পাবো। গ্রুপ 17 মধ্যে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাসিটাইন আছে, ঠিক আছে। তাদের ক্ষেত্রে আমরা কি পাবো না ইলেকট্রোভ্যালেন্সি 1 পাবো, কারণ দেখো ক্লোরিনেরও সেক্ষেত্রে কিন্তু 1 ছিল, ক্লোরিন তো গ্রুপ 17ই, তাই না। ক্লোরিনের ক্ষেত্রেও 1 ছিল, তাই ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন সবার ক্ষেত্রে কিন্তু কী হবে 1 হবে। গ্রুপ 16, গ্রুপ 16-এ কী কী আছে, অক্সিজেন আছে, অক্সিজেন, সালফার আছে, তো এদের ক্ষেত্রেও আমরা দেখতে পাবো 2 ইলেকট্রোভ্যালেন্সি, ঠিক আছে। ইলেকট্রোভ্যালেন্সি 2 বলি আমরা কি দেখতে পাই, Al2O3 গঠন করে। এখানে অক্সিজেনের ভ্যালেন্সি কত 2, অ্যালুমিনিয়ামের 3, তাই না। এখানে অক্সিজেনের ভ্যালেন্সি হচ্ছে 2, অ্যালুমিনিয়ামের 3, বোঝা গেল Al2O3। আবার এখানে দেখো NaCl হচ্ছে, এখানে এনের যোজ্যতাও 1, এরও 1 ইলেকট্রোভ্যালেন্সি, ক্লোরিনের এখানে 1, ঠিক আছে। আবার ধরো গ্রুপ 15, গ্রুপ 15-এর ক্ষেত্রে আমরা কি দেখতে পাবো 3, গ্রুপ 15-এর ক্ষেত্রে আমরা 3 দেখতে পাবো। যেমন একটা এক্সাম্পল নিচ্ছি আমি, Mg3N2, Mg3N2 দেখো Mg3N2, Mg3N2 এর ক্ষেত্রে নাইট্রোজেনের ভ্যালেন্সি কত 3, ম্যাগনেসিয়ামের 2। এটা হচ্ছে ম্যাগনেসিয়াম মানে গ্রুপ 2 এর ক্ষেত্রে, গ্রুপ 2-এ আছে অ্যালকালাইন আর্থ মেটাল, তাদের ক্ষেত্রে কি পাচ্ছি 2। আবার গ্রুপ 15-এর ক্ষেত্রে নাইট্রোজেন আছে, নাইট্রোজেন, ফসফরাস এরা আছে এখানে গ্রুপ 15-এ, ঠিক আছে। নাইট্রোজেন, ফসফরাস, আর্সেনিক, অ্যান্টিমনি, বিসমাথ আছে গ্রুপ 15। তো গ্রুপ 15-এর ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এখানে 3, যেটা নাইট্রোজেনের এখানে 3 হয়েছে। তো এরকমভাবে আমাদের কিন্তু ইলেকট্রোভ্যালেন্সি বা তড়িৎযোজ্যতাগুলো হচ্ছে, এভাবে আমরা মানে কতগুলো ইলেকট্রন গ্রহণ করছে আর কতগুলো ইলেকট্রন বর্জন করছে। যে যত ইলেকট্রন গ্রহণ করছে সেটাই হচ্ছে তার ইলেকট্রোভ্যালেন্সি, আর যে যত ইলেকট্রন বর্জন করছে সেটাই তার ইলেকট্রোভ্যালেন্সি, ঠিক আছে। যদি আমরা বর্জন করছে বলতে পারি ক্যাটায়ন ফর্ম করছে, গ্রহণ করতে বলতে অ্যানায়ন ফর্ম করছে, ঠিক আছে। তাহলে অ্যানায়ন বা ক্যাটায়ন বা এই রকম তড়িৎযোজ্যতার ক্ষেত্রে আমরা এইভাবে আমরা পরিমাপ করতে পারি। এবার প্রশ্নটা হলো, এখানেও কোনো রকম কোনো প্রবলেম নেই, কিন্তু কি দেখতে পাবো পিরিয়ডিক টেবিলের কিছু কিছু কম্পাউন্ড আছে, যেমন আমরা ডি ব্লক যদি বলি, পি ব্লক এলিমেন্ট উইথ হায়ার অ্যাটমিক নাম্বার, যেগুলো হেভিয়ার পি ব্লক এলিমেন্ট, ঠিক আছে। তাদের ক্ষেত্রে কি দেখবো না কিছু কিছু ক্ষেত্রে ভ্যারিয়েবল ইলেকট্রোভ্যালেন্সি দেখতে পাওয়া যায়, ঠিক আছে। তো সেইগুলো আমরা নিয়ে আলোচনা করব। তো ভ্যারিয়েবল কেন হচ্ছে বা এর ফলে কি কি হয় এবং সেখান থেকে কি ধরনের কোশ্চেনগুলো আসে সেগুলো আমাদেরকে দেখতে হবে, ঠিক আছে। তো ভ্যারিয়েবল ইলেকট্রোভ্যালেন্সি কার কার ক্ষেত্রে দেখা যায়, কাদের ক্ষেত্রে দেখা যায়, ডি ব্লক এলিমেন্ট অ্যান্ড নাম্বার 2 হেভিয়ার পি ব্লক এলিমেন্ট বা পি ব্লক এলিমেন্ট with higher atomic number, ওকে। তো এদের ক্ষেত্রে কি হয় না ভ্যারিয়েবল ইলেকট্রোভ্যালেন্সি দেখা যায়, কেন এবং কারণ দুটো কী কী, ঠিক আছে। তো আমরা একটা একটা করে নিই, আগে ডি ব্লক এলিমেন্টের ক্ষেত্রে নিই কেন দেখা যায় এবং কিভাবে হচ্ছে সেটা দেখব, ঠিক আছে। তাহলে পি ব্লক উইথ হায়ার অ্যাটমিক নাম্বার, এটা একটু এখন মুছে দিলাম। তাহলে ডি ব্লক এলিমেন্টের ক্ষেত্রে কেন ভ্যারিয়েবল ইলেকট্রোভ্যালেন্সি দেখা যায় সেটা আমরা পড়ব এবং তার কারণটা কী। তো তার জন্য যে মেন কারণ সেটা হচ্ছে কি
আনস্টেবল ইলেকট্রনিক কনফিগারেশন of an atom. ওকে, তাহলে ডি ব্লকের ক্ষেত্রে, ডি ব্লক এলিমেন্টের ক্ষেত্রে ভ্যারিয়েবল ইলেকট্রোভ্যালেন্সি কেন দেখা যায় না? কারণটা হলো আনস্টেবল ইলেকট্রনিক কনফিগারেশন অফ অ্যাটম। ঠিক আছে, মানে পরমাণুর অস্থায়ী ইলেকট্রনিক মানে অস্থায়ী ইলেকট্রন বিন্যাস। পরমাণুর অস্থায়ী, যদি আমরা বাংলায় লিখে নিই, পরমাণুর অস্থায়ী ইলেকট্রন বিন্যাস কিভাবে হয় সেটা আমরা দেখব। এটা হচ্ছে কারণ আনস্টেবল ইলেকট্রনিক কনফিগারেশন অফ অ্যান অ্যাটম। তো এটা কিভাবে হয় আমরা দেখব, ঠিক আছে, ডি ব্লক এলিমেন্টের ক্ষেত্রে। তো আমরা একটা ডি ব্লক এলিমেন্ট নিচ্ছি, ধরো এখানে আয়রন নিচ্ছি। আয়রন কি? এফি, তাই তো। এফি মানে এর অ্যাটমিক নাম্বার কত? 26। এটাকে যদি ইলেকট্রনিক কনফিগারেশন করি, ইলেকট্রন বিন্যাস করি, তাহলে কি পাবো? 1s2 2s2 2p 6 3s2 3p 6 4s আর 3d আছে, 4s2 3d 6। দেখো 26 হয়ে গেছে অলরেডি। 2 আর 2 4, 6 আর 4 10 আর 2 12 আর 6 18 19 20 6 26। ঠিক আছে, এইটা হচ্ছে কি আমরা জানি ইলেকট্রন যখন ফিল্ড আপ হয় তখন কিসের ভিত্তিতে হয়? আব্বাও একটা প্রিন্সিপাল দিয়ে গিয়েছিল, সেখানে বলা হয়েছিল যে ইলেকট্রনগুলো ফিল্ড আপ হবে কি না, অ্যাকর্ডিং টু দ্য ইনক্রিজিং অর্ডার অফ অরবিটাল এনার্জি লেভেল, তাই তো। তাহলে সেই অনুযায়ী আগে হচ্ছে, কিন্তু আউটার মোস্ট অরবিটাল মানে অ্যাকর্ডিং টু এনার্জি অরবিটাল এনার্জি লেভেল, মানে সেক্ষেত্রে আগে দেখবো যে 4sটা আগে হবে, দেন 3d হবে। কিন্তু আউটার মোস্ট অরবিটাল কোনটা? আউটার মোস্ট অরবিটাল হচ্ছে 4s। তাহলে 4s থেকে ইলেকট্রন যখন বেরোবে, যখন ক্যাটায়ন ফর্ম করবে, কোনখান থেকে বেরোবে? 4s থেকে বেরোবে। তাহলে আমরা যদি এফি আমরা এটাকে নেবো না, এবারে এটাকে নিয়ে নেব, ঠিক আছে। আমরা যদি এফি করি, এফি +2 করি, এফি +2 মানে ধরো এফি থেকে এফি +2 ইলেকট্রন, তার মানে এখানে 4s থেকে দুটো ইলেকট্রন বেরিয়ে যাবে, তাই তো। 4s থেকে দুটো ইলেকট্রন বেরিয়ে যাবে। তাহলে যে ইলেকট্রন কনফিগারেশন আমরা কি পাবো লাস্টে থাকবে কি, আমি লিখছি না তবু একবার, 1s2 2s2 2p6 3s2 3p6 এখানে 3d 6 পাবো। মানে কি 4s 0 হয়ে গেছে। দেখো 4s যেটা ছিল সেটা 0 হয়ে গেছে, 4s 0, 4s থেকে দুটো ইলেকট্রন বেরিয়ে গেছে, তাই তো। এবারে দেখো, এবারে তো এইটা হচ্ছে তো জেনারেল, এখানে তো ভ্যারিয়েবলের কোনো প্রশ্নই নেই, তাহলে কেন ভ্যারিয়েবল বলছেন? ঠিক আছে, প্রশ্নটা হলো এখানে যে এইটা হচ্ছে কিন্তু এই যে Fe2+ পেলাম, এটা কিন্তু আনস্টেবল। কারণ দেখো এই যে ইলেকট্রনিক কনফিগারেশন পাওয়া গেছে সেখানে ডি কত আছে? D6 আছে, তাই তো। এবারে D6 আমরা জানি কি, আমরা জানি যে ফুল ফিল্ড অথবা হাফ ফিল্ড হচ্ছে মোস্ট স্টেবল ইলেকট্রনিক কনফিগারেশন, ঠিক আছে। তাহলে এখানে দেখো কত আছে? D6 আছে। যদি দিতে সর্বোচ্চ কতগুলি ইলেকট্রন থাকতে পারে? 10টা। তাহলে যদি হাফ ফিল্ড করি, D5 ইজ মোর স্টেবল দেন D6, রাইট। তাহলে সেই ক্ষেত্রে আমরা D5 থাকবে না, D5 হতে চাইবে, D6 যেটা আছে D5 হতে চাইবে। তার মানে Fe আরও একটা ইলেকট্রন কিন্তু রিলিজ করবে, তাই তো। তাহলে আরও একটা ইলেকট্রন যদি বর্জন করে তাহলে Fe কি পাবো? Fe থেকে Fe3+ পাবো, +3 ইলেকট্রন। তাহলে এইটা যদি হয় সেখানে আমরা দেখতে পাচ্ছি এখানে 3d5 পাচ্ছি,
3d5 পাচ্ছি, তাই তো? একটা ইলেকট্রন চলে যাচ্ছে মানে d5, এখান থেকে d5 হয়ে যাচ্ছে এটাতে। দেখো তার মানে 2 পাচ্ছিলাম প্রথমে। আর কতগুলো যে ইলেকট্রোভ্যালেন্সি আমি কি বলেছিলাম যে যতগুলো ইলেকট্রন গ্রহণ বা বর্জন করে সেটাই হচ্ছে ইলেকট্রোভ্যালেন্সি। এখানে দুটো ইলেকট্রন বর্জন করছে তাই ইলেকট্রোভ্যালেন্সি কত? 2। আর এখানে দেখো 3টি ইলেকট্রন বর্জন করছে তাই এর 3, তাই তো? এবারে 3টি ইলেকট্রন কেন বর্জন করছে? না, টু গেট মোর স্টেবল ইলেকট্রনিক কনফিগারেশন, তাই তো? কারণ d5 পেতে চাইছে, d5 হচ্ছে বেশি স্টেবল। তাহলে আমরা এটা বলতে পারি যে Fe3+ এর থেকে, অর্থাৎ Fe3+ ইজ মোর স্টেবল দ্যান Fe2+, এটা বলা যেতে পারে এখান থেকে। Fe যদি আমরা স্টেবিলিটি বলি, তাহলে Feর ইলেকট্রোভ্যালেন্সি কত, তড়িৎযোজ্যতা কত হলো না 2 আর 3 হতে পারে। আর যেটা যদি 2 3 হয়, যেটা Fe স্টেবিলিটি যদি বলি, স্টেবিলিটি তাহলে কি Fe3+ ইজ মোর স্টেবল দ্যান Fe2+, কারণ এক্ষেত্রে 3d5 থাকছে, 3d5 পাচ্ছি, মোর স্টেবল স্ট্রাকচার। এক্ষেত্রে d6 ছিল, 3d6 ছিল। ঠিক আছে, তাহলে বোঝা গেল। এখানে দেখো ভ্যারিয়েবল হচ্ছে এবং কেন হচ্ছে, বা এখান থেকে এই ধরনের কোশ্চেন কিন্তু আসতে পারে। আবার আরও একটা আমরা এক্সাম্পল নেব যার ক্ষেত্রে ভ্যারিয়েবল হয় ডি কম্পাউন্ডেরই, ডি ব্লক এলিমেন্টের ক্ষেত্রে। ধরো কোপারের নিচ্ছি, হ্যাঁ, কোপারের একটু অন্য ধরনের কোপার নিচ্ছি। কোপারের অ্যাটমিক নাম্বার কত? কোপারের অ্যাটমিক নাম্বার 29। আমরা এটা অনেকবার করেছি কারণ এইটা খুব ইম্পর্টেন্ট, তাই না? অ্যাটমিক ইলেকট্রন বিন্যাস অনেকবার করেছি, এর ইলেকট্রনিক কনফিগারেশন বার করা। তো এখানে কি 1s2 2s2 2p6 3s2 3p6 4s2 3d10, তাই তো? 4s2 3d10, তাই কি? এখানে কি হয়, 3d10 করার জন্য 4s1 হয়ে যায়। এই জন্যে আমরা এটাকে এত ইম্পর্টেন্ট বলতাম। 4s2 3d9 হওয়ার কথা, কিন্তু অ্যাকচুয়ালি হয় 4s1 3d10। বোঝা গেল? এবার দেখো তাহলে কোপার কটা ইলেকট্রন? আউটার মোস্ট আমরা জানি কি, আমরা ইলেকট্রনিক মানে যে কোনো বন্ড ফরমেশনের ক্ষেত্রে সর্ববহিষ্ঠ কক্ষে যে ভ্যালেন্সিয়াল ইলেকট্রনগুলো আছে সেগুলো এফেক্ট করে, মানে সেগুলোই অংশগ্রহণ করে। তাহলে এর ক্ষেত্রে ভ্যালেন্সিয়াল ইলেকট্রন 4s এ কটা ইলেকট্রন আছে? একটা। তাহলে একটা ইলেকট্রন ইজিলি বেরিয়ে যেয়ে 3d10, যেটা স্টেবল কনফিগারেশন পেতে চাইবে। তাহলে কি হলো, দেখো কোপার থেকে Cu+ পাবো, প্লাস ইলেকট্রন। তাহলে এক্ষেত্রে হচ্ছে ইলেকট্রোভ্যালেন্সি কত? 1, ভ্যালেন্সি 1 কোপারের ক্ষেত্রে, কোপার +1 ক্ষেত্রে। এক্ষেত্রে কি পাচ্ছি, যেটা অ্যাটমিক স্ট্রাকচার 3d10 পাচ্ছি। আর 4s0 3d10, যেটা স্টেবিল। ফুলফিল বা হাফ ফিলটাই তো স্টেবিল, যে জন্য Fe আয়রনের ক্ষেত্রে দেখলাম কি না 3d5 হতে চাইছিল। এর ক্ষেত্রে 3d10 পেয়েছি, অলরেডি ফুলফিল্ড আছে, স্টেবিল। কিন্তু এরপরেও দেখব যে আরও একটা ইলেকট্রন কোপার থেকে বেরোয়। কারণ কি? কারণ দেখো এইখানে ধরো এটা কোপার নিউক্লিয়াস, ঠিক আছে? তাহলে কোপারের এই ডিটা যদি চলে গেছে Cu+ এর ক্ষেত্রে, 4s1 নেই, d3d10 আছে, সরি ডি যায়নি, d10 আছে, 3d10 আছে। তো এই 4s1 চলে গেছে Cu+ এর ক্ষেত্রে, এই কনফিগারেশন পাবো আমরা। এবার ধরো তার মানে কত, আউটার মোস্ট যেটা অরবিট মানে 3 নম্বরে কতগুলো আছে দেখো, 6 আর 2 8টা, 18টা টোটাল ইলেকট্রন আছে, 18টা ইলেকট্রন আছে। তো কোপারের যে নিউক্লিয়ার চার্জ, ঠিক আছে,
এখানে যদি আমি এরকমভাবে করি, যদিও এসপিডি আমি করছি এসপিডি, তো ডি এর স্ট্রাকচার যদিও স্ফেরিক্যাল নয়, যেটা এস এর ক্ষেত্রে বা পি ডি এর ক্ষেত্রে এরকম নয়, তো আমি এখানে দেখানোর জন্য করলাম। তো এখানে দেখো 2, পিতে এসতে কটা আছে 2, পিতে 6, 10, টোটাল 18টা ইলেকট্রন আছে। এই 18টা ইলেকট্রনকে দেখো সর্ববহিস্থ যে কক্ষ আছে, সেল আছে, আউটার মোস্ট সেলে কতগুলি ইলেকট্রন আছে, 6 আর 2 8 আর 10 18টা, 10 6 আর 8 এই 2 18। সেই 18টা ইলেকট্রনকে এখানে যে নিউক্লিয়ার চার্জ আছে সেটা নিয়ে কিন্তু ধরে রাখতে সক্ষম নয়। ঠিক আছে, এই যে 18টা ইলেকট্রন আছে, সেই ইলেকট্রন এখানে যে নিউক্লিয়ার চার্জ এফেক্ট হচ্ছে সেটা কিন্তু এই 18টা ইলেকট্রনকে ধরে রাখতে পারছে না। তাই জন্য কি হয় না, কোপার থেকে আরও একটা ইলেকট্রন বেরিয়ে যায়। তাহলে কোপার থেকে আরও একটা ইলেকট্রন যদি বেরোয় তাহলে কি হবে, কোপার +2 হবে, +2 ইলেকট্রন। ঠিক আছে, +2 ইলেকট্রন মানে এটা হবে 4s0 অ্যান্ড 3d9। ঠিক আছে, এই কনফিগারেশন পাবো। তাহলে এই ক্ষেত্রে কোপারের ইলেকট্রোভ্যালেন্সি কত, 2। বোঝা গেল কেন এটা হচ্ছে না, আমাদের যেটা এই কোপারের যে নিউক্লিয়ার চার্জ আছে, যেটা হচ্ছে নিউক্লিয়াসের মধ্যে যে চার্জ আছে এবং সর্ববহিস্থ কক্ষে যে ইলেকট্রনগুলো আছে 18টা ইলেকট্রন, সেই 18টা ইলেকট্রনকে কিন্তু নিউক্লিয়ার চার্জ দিয়ে চার্জের মাধ্যমে কি হচ্ছে, ধরে রাখতে সক্ষম হচ্ছে না, ধরে রাখতে পারছে না। তাই জন্য কি হচ্ছে, একটা ইলেকট্রন যদি বেরিয়ে যায় সেক্ষেত্রে এটা স্টেবল হচ্ছে। ঠিক আছে, তাই আমরা এই ইলেকট্রনিক কনফিগারেশন পাই এবং কোপারের ক্ষেত্রে ইলেকট্রোভ্যালেন্সি তখন 2 হয়। বোঝা গেল কেন এখানে 1 এবং 2 ভ্যারিয়েবল হয়। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে আবার আমরা যদি স্টেবিলিটি দেখি, কার স্টেবিলিটি বেশি হবে, Cu প্লাস না Cu+2, কার স্টেবিলিটি বেশি হবে, এর ক্ষেত্রে 3d10 ছিল, এর ক্ষেত্রে 3d9, অবশ্যই ফুলফিলের যেটা তার স্টেবিলিটি বেশি হয়, তাই Cu+ এর স্টেবিলিটি বেশি দেন Cu+2। বোঝা গেল। তাহলে ডি ব্লক এলিমেন্টের ক্ষেত্রে আমরা যে ভ্যারিয়েবল ইলেকট্রোভ্যালেন্সি পাচ্ছি সেইটা আমরা দেখলাম, এবং কেন পাচ্ছি, একটাই কারণ, যেটা আনস্টেবল ইলেকট্রনিক কনফিগারেশন অফ দ্য অ্যাটম। বোঝা গেল। এবারে যেটা সেকেন্ড যে জিনিসটা নিয়ে আমরা বলেছিলাম, আর একটা ভ্যারিয়েবল ইলেকট্রোভ্যালেন্সি পাই, যেটা হচ্ছে পি ব্লক এলিমেন্টের ক্ষেত্রে উইথ হায়ার অ্যাটমিক নাম্বার। ঠিক আছে, এবারে তাদের ক্ষেত্রে দেখব যে কীরকম হয়। তাহলে দেখো আমরা 2 নম্বরটা দেখি, পি ব্লক এলিমেন্ট উইথ হায়ার অ্যাটমিক নাম্বার, এদের ক্ষেত্রে কি হয়, বা হেভিয়ার পি ব্লক এলিমেন্টও বলতে পারি আমরা। ঠিক আছে, এদের ক্ষেত্রে কি হয় না, এদের ক্ষেত্রে যে জিনিসটা হয় সেটা হলো একটাই কারণ, কি না, ইনার্ট পেয়ার এফেক্ট। ইনার্ট পেয়ার এফেক্ট খুব ইম্পর্টেন্ট কিন্তু, ইনার্ট পেয়ার এফেক্ট বা নিষ্ক্রিয় জোড় ইলেকট্রন, এটা দিয়ে কিন্তু আমরা ব্যাখ্যা করব। ঠিক আছে, আমরা যখন ডি এর ক্ষেত্রে বলেছিলাম তখন যেটা দিয়ে ব্যাখ্যা করেছিলাম সেটা হচ্ছে আনস্টেবল ইলেকট্রনিক কনফিগারেশন। পি ব্লক যেটা হেভিয়ার পি ব্লক এলিমেন্ট বা পি ব্লক এলিমেন্ট উইথ হায়ার অ্যাটমিক নাম্বারের ক্ষেত্রে আমরা কি দেখব, যে জিনিসটা যেটা মেন কারণ কজ, যে এদের ক্ষেত্রে কেন ভ্যারিয়েবল হয়, সেটা হচ্ছে কি না, ইনার্ট পেয়ার এফেক্টের জন্য। এবার ইনার্ট পেয়ার এফেক্ট জিনিসটা কি সেটা আমরা জানব। ঠিক আছে, চলো, ইনার্ট পেয়ার এফেক্ট। ইনার্ট পেয়ার এফেক্ট আমরা জানবো জিনিসটা কি। দেখো এখান থেকে কিন্তু অনেক কিছু কোশ্চেন আসবে। ঠিক আছে, তো আমি প্রথমে কিছু এলিমেন্টকে লিখে নিই যেগুলো পি ব্লক এলিমেন্ট।
এগুলো লিখে নিই। এটা হচ্ছে গ্রুপ 13, 14, 13 গ্রুপ 14, 15, 16, 17। তো গ্রুপ পি ব্লক এলিমেন্ট, আমি এখানে পি ব্লক এলিমেন্টগুলোকে নিয়ে নিয়েছি পি ব্লক এলিমেন্টের ক্ষেত্রে। তো পি ব্লক এলিমেন্টের ক্ষেত্রে এখান থেকে অনেকগুলো কোশ্চেন আসে, আমি কোশ্চেনগুলো আগে বলে দিচ্ছি কী কী ধরনের কোশ্চেন আসতে পারে, দেন তারপরে আমি এতে যাচ্ছি। দেখো এখানে কি দেখা যায়, জেনারেলি গ্রুপ নম্বরটায় কি হয় না অক্সিডেশন স্টেট, এবং জেনারেলি হায়ার অক্সিডেশন স্টেটে থাকতে পছন্দ করে। তো এদের ক্ষেত্রে কি অক্সিডেশন স্টেট যদি আমরা বলি সেটা হচ্ছে কত, এর গ্রুপ নাম্বার 3, এর হচ্ছে 4, এর হচ্ছে +4, 5, 6, 7 গ্রুপ নাম্বার, যেটা আমরা মেন্ডেলিফের পিরিয়ডিক টেবিলে আমরা যখন পড়বো দেখলো এটা 7A, 6A, 5A, আর এটা হচ্ছে 4A, ঠিক আছে, এরকমভাবে থাকে। তাহলে এদের ক্ষেত্রে যে গ্রুপ নাম্বার 4 অক্সিডেশন স্টেট, 5, 6, 7, কিন্তু যেগুলো যদি হেভিয়ার, আমি যেটা এখানে প্রথমেই বলেছি পি ব্লক এলিমেন্ট উইথ হেভিয়ার হায়ার অ্যাটমিক নাম্বার, মানে এদের ক্ষেত্রে যখন দেখব আমরা, যখন আমরা এদের ক্ষেত্রে ইন্ডিয়াম, থ্যালিয়াম, টিন, লেড, অ্যান্টিমনি, বিসমাথ, টেলুরিয়াম, পোলোনিয়াম, আয়োডিন, অ্যাস্টাটাইন, এদের ক্ষেত্রে যখন দেখব এদের যে অক্সিডেশন স্টেট হয়, এদের ক্ষেত্রে কি হয় না 2 কম হয়, মানে 3 - 2, মানে এদের ক্ষেত্রে 1 লিখব। এর ক্ষেত্রে কি লিখব না 4 - 1, মানে এটা 4 - 2 মানে 2, ঠিক আছে। এর ক্ষেত্রে 1 পাবো, এর ক্ষেত্রে 2 পাবো, এর ক্ষেত্রে 3 পাবো, 6 আছে, 6 থেকে 2 যদি বাদ দিই কত হয় 4 পাবো, আর এর ক্ষেত্রে 5 পাবো। কেন এটাও কেন হয়, সেই ইনার্ট পেয়ার এফেক্টের দ্বারা আমরা বুঝবো কেন হয়। এদের অক্সিডেশন স্টেট 2 কম হবে, ঠিক আছে। আবার দেখো আবার কি রকমের কোশ্চেন এখান থেকে পাই, দেখো SiCl4 স্টেবিল, SiCl4 স্টেবিল বাট নট কার থেকে, SiCl2, ওকে। আবার লেড দিয়ে যদি বলি আমি PbCl2 ইজ স্টেবিল বাট নট PbCl4, দেখো উল্টোটা, যদিও লেড আর সিলিকন কিন্তু একই গ্রুপে আছে, গ্রুপ 14-এ, ঠিক আছে, দুটোই কিন্তু কোথায় আছে, গ্রুপ 14-এ আছে, বোঝা যাচ্ছে। তো এর ক্ষেত্রে দেখো SiCl4 স্টেবিল হচ্ছে বাট SiCl2 নয়, SiCl2 স্টেবিল হচ্ছে না। আবার এর ক্ষেত্রে কি দেখতে পাচ্ছি PbCl4টা এক্সিস্ট, মানে PbCl2টা মোর স্টেবিল দেন PbCl4, কেন হচ্ছে, দুটোর ক্ষেত্রে আলাদা রকম হচ্ছে। সব কিছুই কিন্তু এই যে এত কোশ্চেন, এদের ক্ষেত্রে অক্সিডেশন স্টেট 2 কম হচ্ছে কেন, এইরকম হচ্ছে কেন, বা এদের ক্ষেত্রে এরকম স্টেবিলিটি এরকম ফ্যাক্টর হচ্ছে কেন, সব কিন্তু একটাই জিনিস ইনার্ট পেয়ার এফেক্ট দিয়ে বলবো। তাহলে এবার চলো জিনিসটা বোঝা যাক, ঠিক আছে। ইনার্ট পেয়ার এফেক্ট নামটা শুনে বুঝতে পারছি কি কিছু ইলেকট্রন যেটা ইনার্ট হয়ে আছে, নিষ্ক্রিয় হয়ে আছে, করে দেওয়া হয়েছে যা হোক করে। ধরো আমি একটা কম্পাউন্ড নিচ্ছি, তারপরে আমি ওর রেসপেক্টে যে কোশ্চেনগুলো আছে সেগুলোকে বলবো। ধরো আমি এখানে নিচ্ছি টিন নিচ্ছি, ঠিক আছে, এসএনের হচ্ছে অ্যাটমিক নাম্বার 50, মানে এটার যদি ইলেকট্রনিক কনফিগারেশন করি আমি ক্রিপ্টন পাবো, তারপরে পাবো 5s
2 4d 10 পাবো 5p2 পাবো। ঠিক আছে, এটা হচ্ছে ইলেকট্রনিক কনফিগারেশন, বোঝা গেল। এরপর দেখো সব থেকে বাইরের কক্ষে ইলেকট্রন যখন ফিল্ড হয়, ওই যে বলেছিলাম যে আব্বাও বলে গিয়েছিলেন সেই অনুপাতে ফিল্ড হবে। ঠিক আছে, আগে এস হবে, তারপর ডি হবে, ইনার ডি যেটা আছে, অ্যান্ড দেন পি হবে। কিন্তু ইলেকট্রন যখন বেরোবে তখন কি হবে, ভ্যালেন্স যেটা বাইরের কক্ষ, সবচেয়ে বাইরে যে সর্ববহিস্থ কক্ষে যেটা আছে সেখান থেকে আগে বেরোবে। তার মানে এখানে সবচেয়ে বহিস্থ এখন হচ্ছে কি পি, পি থেকে দুটো ইলেকট্রন বেরিয়ে যাবে। তাহলে এসএন যদি আমি এসএন প্লাস 2 প্লাস দুটো ইলেকট্রন যদি যায়, তাহলে কি হবে এসএন প্লাস 2। মানে এক্ষেত্রে ইলেকট্রনিক কনফিগারেশন কি পাবো দেখো, কি হচ্ছে এসএন এর কেয়ার 5s2 4d 10 পাচ্ছি, হলো মানে 5p, সেক্ষেত্রে 0, বোঝা গেল। তার মানে দুটো ইলেকট্রন। এবার দেখো, এবার বোঝো, এবারে যে জিনিসটা বলবো সেটা হচ্ছে কি, এখন যখন এর পরে কি সিচুয়েশনে আছে এবং এখান থেকে যদি আরও দুটো ইলেকট্রন বার করতে চাই, যেটা আমরা দেখেছিলাম এসএন এর ক্ষেত্রে হচ্ছে কি +4 হয়, তার মানে +4 মানে আরও দুটো ইলেকট্রন বার করতে হবে। তো সেই ক্ষেত্রে কীরকম বিহেভ করে এসএন, দেখো হায়ার পি ব্লক এলিমেন্ট উইথ হায়ার অ্যাটমিক নাম্বার, যেটা হেভিয়ার পি ব্লক এলিমেন্ট, তাহলে এক্ষেত্রে কীরকম কী বিহেভিয়ার হচ্ছে এবং এক্ষেত্রে ইনার পেয়ার এফেক্টটা আসছে যখন এরপরে আরও দুটো ইলেকট্রনকে আমরা বার করতে যাচ্ছি। কীরকম হচ্ছে দেখো, এখানে ধরো তাহলে এসএন এর ক্ষেত্রে এটা হচ্ছে আমাদের ধরো এসএন নিউক্লিয়াস, ঠিক আছে, ঠিক আছে। এবার এর মধ্যে কে আছে, ডি আছে, এটা এসএন +2 এর ক্ষেত্রে এই কনফিগারেশন, ঠিক আছে। এবারে দেখো এসএন এখানে নিউক্লিয়াস আছে, এটা নিউক্লিয়াস পজিটিভ চার্জ, এর বাইরে কি আছে, ডি আছে, ডি ডিফিউজড এরকমভাবে থাকবে, ঠিক আছে, ঠিক আছে। এই যে ডি, পি তো নেই, পি 0 হয়ে গেছে, ডি 4d হলো। এবার কি আছে 5s2, তাহলে 5sটাকে 5s2 এরকমভাবে একটা স্ফেরিক্যাল অরবিটাল, যেটাকে আমরা 5s2 বলছি। তাহলে দেখো এগুলোকে আমি বললাম কি, এটাকে বললাম কি 4d, এটা হচ্ছে কি ব্ল্যাকটা হচ্ছে 5s, হলো। তাহলে পাঁচটা প্রথমে যখন ইলেকট্রন ফিল্ড আপ হবে কোথায় আগে হবে, 5s2তে হয়েছিল আগে, আব্বাও বলেছিল তো, তাই আব্বাও প্রিন্সিপাল তাই বলে, অ্যাকর্ডিং টু দ্য অরবিটাল এনার্জি লেভেল, ইনক্রিজিং অর্ডার অফ অরবিটাল এনার্জি লেভেল, সেই অনুযায়ী 5s2 আগে ফিল্ড আপ হবে। এখানে দুটো ইলেকট্রন, এখানে এখানে দুটো ইলেকট্রন আছে, ঠিক আছে। এবার এর মধ্যে আমি ডি এবারে ফিল্ড আপ হচ্ছে, দেখো ডিতে কটা আছে, ডিতে 10টা ইলেকট্রন আছে, 1 2 3 4 5 6 7 8 9 10, 10টা ইলেকট্রন হলো। এবার কি হলো না, যে কারণে ইনার্ট পেয়ার এফেক্টটা হয়, ভালো করে জিনিসটা বুঝবে। ডি এটা কি, ডি অরবিটাল, ডি হচ্ছে কি স্ক্রিনিং এফেক্ট, আমরা যখন স্ক্রিনিং এফেক্ট পড়েছি বা শিল্ডিং এফেক্ট, সেক্ষেত্রে ডি এর কী হয়, স্ক্রিনিং এফেক্ট সব থেকে কম থাকে, মানে এসের থেকে কম থাকে। মানে এই যে এই নিউক্লিয়াসের সঙ্গে এস ইলেকট্রনের যে অ্যাট্রাকশন সেক্ষেত্রে বেশি হবে, কারণ এখানে যে গার্ড দিচ্ছে এটা তো ডি অরবিটাল, এর স্ট্রাকচার হচ্ছে কি ডিফিউজ স্ট্রাকচার, শেপটা কীরকম থাকে ডিফিউজড। ডিফিউজ শেপের জন্য আমরা স্ক্রিনিং এফেক্ট যখন পড়েছিলাম এস গ্রেটার দেন পি গ্রেটার দেন ডি গ্রেটার দেন এফ পেয়েছিলাম, মানে দেখো ডি এর হচ্ছে সব থেকে কম হচ্ছে কি স্ক্রিনিং এফেক্ট। তাহলে স্ক্রিনিং এফেক্ট মানে এ হচ্ছে কি হবে, আড়াল করতে পারবে, স্ক্রিন করতে পারবে কম, কাকে আড়াল করছে না এস ইলেকট্রনগুলোকে,
কি থেকে? না নিউক্লিয়াসের অ্যাট্রাকশন থেকে কম করে আড়াল করছে। তার ফলে কি হচ্ছে, এদের এই কী জন্যে আড়াল করতে পারছে কম? না এদের স্ট্রাকচারটা এরকম, শেপটা কি ডিফিউজড, ডি অরবিটালের ডিফিউজ শেপের জন্য স্ক্রিনিং লো হচ্ছে। এই স্ক্রিনিং লো হচ্ছে, লো হওয়ার জন্য কি হচ্ছে, নিউক্লিয়াসের সঙ্গে এদের যে ইলেকট্রনের অ্যাট্রাকশন, নিউক্লিয়াসের সঙ্গে এই ইলেকট্রনের যে এস ইলেকট্রনের যে অ্যাট্রাকশন সেটা খুব স্ট্রং হচ্ছে, তাই না? এখানে যদি ঠিকঠাক পর্দা হিসেবে এই ইলেকট্রন 10টা ইলেকট্রন আছে, সে যদি ঠিকঠাক পর্দা হিসেবে কাজ করতো তাহলে এখানে কি হতো, এই ইলেকট্রনের সঙ্গে এই যে নিউক্লিয়াস আছে তার অ্যাট্রাকশন অত জোর হতো না, স্ট্রং হতো না। কিন্তু এক্ষেত্রে যেহেতু লোয়ার স্ক্রিনিং এফেক্ট, তাই জন্য কি হয়, এস যে ইলেকট্রন আছে সেই ইলেকট্রনের সঙ্গে নিউক্লিয়াসের অ্যাট্রাকশন খুব স্ট্রং হয়। স্ট্রং হওয়ার জন্য কি হয় না, এই যে দুটো ইলেকট্রন আছে, ইলেকট্রন যদি বর্জন করতে হয় এরপরে Sn+2কে যদি ইলেকট্রন বর্জন করতে হয়, রিলিজ করতে হয়, কোথেকে করবে? আউটার মোস্ট কে, ভ্যালেন্স অরবিটাল কে আছে? 5s। তাহলে 5s থেকে দুটো ইলেকট্রন যেতে হবে, মানে এই দুটো ইলেকট্রনকে বর্জন করতে হবে। দেখো এই দুটো ইলেকট্রন বর্জন করতে হলে কিন্তু Sn এর সঙ্গে, নিউক্লিয়াসের সঙ্গে এদের অ্যাট্রাকশন আবার খুব স্ট্রং। কারণ কি? ডিউ টু লেস স্পিনিং এফেক্ট অফ ডি অরবিটাল। তাই অ্যাট্রাকশন বেশি হওয়ার কারণে এই দুটো ইলেকট্রনকে এসে যে ইলেকট্রন আছে সেই ইলেকট্রনগুলোকে ছাড়তে চাইবে না, তাই না? ছাড়তে চাইবে না। এরা কি করবে তখন? ইনার্ট পেয়ার এফেক্ট, ইনার্ট পেয়ার হিসেবে এরা এখানে থাকবে। বোঝা গেল? নিষ্ক্রিয় ইলেকট্রন জোড় হিসেবে এরা তখন কাজ করবে। ঠিক আছে? তখন কি হবে না, এসআই থেকে মানে এই Sn থেকে, তখন যদি Sn থেকে আমি Sn+2 মানে Sn+4 করতে চাই, Sn থেকে যদি আমি 4টে ইলেকট্রন বের করতে চাই, মানে পিতে দুটো ইলেকট্রন ছিল আর দুটো ইলেকট্রন প্রত্যেকে না এই এস থেকে, যেটা ভ্যালেন্সিয়াল ইলেকট্রন বলছি আমরা এখন, কোনটা? এই যে 5s। তাহলে 5s থেকে দুটো ইলেকট্রন যদি বের করতে চাই তখন কি হবে, ইলেকট্রন জোড় হিসেবে বেরোবে, অনেক বেশি এনার্জি দিতে হবে, যেটা লেস স্টেবিল হবে। ঠিক আছে? মানে দেখো Sn থেকে যদি Sn+4 করি, +4 ইলেকট্রন হচ্ছে। ঠিক আছে? সেক্ষেত্রে ইলেকট্রনিক কনফিগারেশন কি পাবো না, ক্রিপ্টন মানে Sn+4 এর বলছি আমি, ক্রিপ্টন তার সাথে 5s 0 4d 10 অ্যান্ড 5p0 পাবো। ঠিক আছে? বোঝা গেল? যেহেতু এই যে দুটো ইলেকট্রন বেরিয়েছে এস থেকে, সেটা হচ্ছে কি খুব বেশি এনার্জি দিতে হয়েছে তবে বেরিয়েছে। কারণ কি? লেস স্ক্রিনিং এফেক্ট। এছাড়া আমরা অন্যভাবেও দেখতে পারি। দেখো ডি এর হচ্ছে কি স্ক্রিনিং এফেক্ট সব থেকে কম। আমরা পড়েছিলাম আগে যে এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ জেড স্টার ইজিক্যাল টু কী হয়, জেড মাইনাস সিগমা। এটা হচ্ছে স্ক্রিনিং কনস্ট্যান্ট। তো এইটা যদি লো হয়, এটা যদি লো হয়, ডি এর ক্ষেত্রে কম হচ্ছে, তার জন্য কি হয়, এটা বেশি হবে। তার মানে এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ বেশি হবে। এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ যদি বেশি হয়, এখানে যদি নিউক্লিয়ার চার্জ বেশি হয়, তাহলে এর মধ্যে অ্যাট্রাকশন বেশি হবে। এরা কি করবে, আউটার মোস্ট অরবিটালে যে ইলেকট্রনগুলো আছে সেগুলোকে সহজে রিলিজ করবে না, করতে চাইবে না। ফলত এরা কি হবে, ইনার্ট পেয়ার এফেক্ট, ইনার্ট পেয়ার হিসাবে এরা কিন্তু এখানে থাকবে। বোঝা গেল? তাই যখন এরা বেরোবে খুব এনার্জি দিতে হবে এবং দুটো ইলেকট্রন নিষ্ক্রিয় জোড় হিসেবে কিন্তু বেরোবে, এবং সেই ক্ষেত্রে এটা লেস স্টেবিল হবে, লেস স্টেবিল। ঠিক আছে? মানে খুবই আনস্টেবল হবে। দেখো তাহলে এইটার জন্য আমরা বলতে পারি কি, Sn কোনটা না, Sn এটা হচ্ছে লেস স্টেবিল, মানে +4 লেস স্টেবিল দ্যান Sn+2। কী দিয়ে ব্যাখ্যা করলাম? ইনার্ট পেয়ার এফেক্টটা কী দিয়ে বললাম? ডি অরবিটালের লেস স্ক্রিনিং এফেক্ট, তাই জন্য হলো। ঠিক আছে? তার জন্য কি হবে, Sn+2 এর স্টেবিলিটি বেশি হবে। Sn+2 এর যদি স্টেবিলিটি বেশি হয় তাহলে এর কম্পাউন্ডটাও বেশি স্টেবিল হবে, মানে SnCl2 যদি বলি বেশি স্টেবিল হবে। সেম অ্যাজ দেখো Sn এর পরেই Pb আছে, আমি দুটোকে এদের ক্ষেত্রে একই জিনিস, এদের 2 কেন কম হচ্ছে, অক্সিডেশন স্টেট একই, ওই দুটোকে দিতে চাচ্ছে না। যে এই যে 5s যে ইলেকট্রনগুলো আছে এগুলো নিষ্ক্রিয় জোড় হিসেবে কাজ করছিল। এই যে ইলেকট্রনটা ছিল, এই ইলেকট্রন যেটা ছিল এটা নিষ্ক্রিয় জোড় হিসেবে কাজ করছিল। ঠিক আছে?
নিষ্ক্রিয় জোড় হিসেবে কাজ করছিল তাই দিতে চায় না, তাই এক্ষেত্রে কী হয় 2 কম হয়। আবার তাহলে এক্ষেত্রে কী হবে দেখো, পিবি আমি যে কোশ্চেনটা দিয়েছিলাম পিবি এসআই এসএন এর নিচেই পিবি আছে, তাহলে পিবির ক্ষেত্রে দেখবো আমি PbCl2 বেশি স্টেবিল হবে দেন PbCl4। বোঝা গেল? PbCl2 এই যে কোশ্চেনটা বলেছিলাম আমি একটু আগে, PbCl2 মোর স্টেবিল দ্যান PbCl4। এদের ক্ষেত্রে একই গ্রুপে যখন আমি সিলিকনের ক্ষেত্রে দেখব, সিলিকনের ক্ষেত্রে দেখো এই ইলেকট্রন মানে এরকম এফেক্ট করে না, তাই ইনার্ট পেয়ার এফেক্ট বা এর ইনার্ট পেয়ার এফেক্টের ক্ষেত্রে কার্যকরী নয়, কারণ এগুলো হায়ার এলিমেন্ট পি ব্লকের ক্ষেত্রে কার্যকরী। কিন্তু এসআই হচ্ছে সিলিকন, দেখো হায়ার পি অ্যাটম নয়, পি এলিমেন্ট নয়, হায়ার পি ব্লক এলিমেন্ট নয়, ঠিক আছে, কার্বনের পরেই সিলিকন আছে। তো সিলিকনের ক্ষেত্রে কি হয়, SiCl4 স্টেবিল হয়, কারণ কি জেনারেলি হায়ার অক্সিডেশন স্টেটে থাকতে চাই, বললাম +4, তাহলে SiCl4 স্টেবিল হয় কার থেকে, SiCl2 এর থেকে। এই হচ্ছে কারণ, এই জন্য আমরা এর একজনের ক্ষেত্রে +2 দেখতে পাচ্ছি, আবার +4 দেখতে পাচ্ছি। এই যে ভ্যারিয়েবল ইলেকট্রোভ্যালেন্সি হচ্ছে, তার কারণ কি, কার ক্ষেত্রে হচ্ছে, পি ব্লক এলিমেন্টস এর হায়ার অ্যাটমিক নাম্বারের ক্ষেত্রে হচ্ছে, হেভিয়ার পি ব্লক এলিমেন্টের ক্ষেত্রে হচ্ছে কি হচ্ছে না, ভ্যারিয়েবল ইলেকট্রোভ্যালেন্সি। কারণটা কি, ইনার্ট পেয়ার এফেক্ট। বোঝা গেল? এরপরে আমরা যেটা পড়ব সেটা হচ্ছে লুইস স্ট্রাকচার। লুইস স্ট্রাকচার, তো NaCl এর ক্ষেত্রে দেখি আমরা, আয়নিক কম্পাউন্ড NaCl এর ক্ষেত্রে লুইস ডট স্ট্রাকচার কীরকম না, Na কতগুলো ইলেকট্রন, 2 2 8 1, ঠিক আছে। আর Cl এর কটা আছে, 7টা, Cl এর 7টা ইলেকট্রন। আমি ইলেকট্রনগুলোকে এটা লিখে নিই, 2 8 7। এবার দেখো 1 2 3 4, আর এখানে দুটো, 5 6 7 হয়েছে, 7টা ইলেকট্রন ক্লোরিনের লুইস ডট স্ট্রাকচার বলছি। আর সোডিয়ামের একটা, এই ইলেকট্রনগুলোকে বলছি আমি, একটা আছে ভ্যালেন্স শেলে। তো এই কী করবে, একটা ইলেকট্রন দিয়ে দিবে, দিয়ে Na+ হয়েছিল বলেছিলাম আগেই, এই একটা ইলেকট্রন নিয়ে নেবে, দিয়ে Cl- হবে, এবং ক্যাটায়ন ফর্ম করবে, দিয়ে দুজনের মধ্যে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অফ অ্যাট্রাকশনের দ্বারা কী হবে, আয়নিক কম্পাউন্ড ফর্ম করবে। তাহলে এক্ষেত্রে আমি এটাকে, হ্যাঁ এটাকে দেখো, Cl তাহলে এই ইলেকট্রনটা এইখানে যাবে, ঠিক আছে। তাহলে কি পেলাম না, Na+ হয়ে গেল 2 8, ঠিক আছে। আর এটা কি হলো, Cl 1 2 3 4 5 6 7 8 মাইনাস, বোঝা গেল, 2 8 8 ইলেকট্রনিক কনফিগারেশন। এটাই হয়ে গেল কি, লুইস ডট স্ট্রাকচার NaCl এর ক্ষেত্রে। আবার আমরা যদি অন্য একটা কম্পাউন্ড নিই, CaO এর ক্ষেত্রে যদি নিই, ক্যালসিয়াম অক্সাইড CaO এর ক্ষেত্রে নিই, ক্যালসিয়ামের কত, ক্যালসিয়ামের 20, তাই তো, অ্যালকালাইন আর্থ মেটাল, 2 8 8 2 8 দিয়ে 10 8 দিয়ে 10 10 2 20 ক্যালসিয়াম। আর অক্সিজেনের কত, অক্সিজেনের হচ্ছে 16, মানে 2 8 6, দুটো ইলেকট্রন লাগবে, ঠিক আছে। এখানে দুটো ইলেকট্রন আছে, তো এই দুটো ইলেকট্রন কি করবে না, অক্সিজেনের কটা আছে, 6টা, 1 2 3 4 5 6, তখন এই দুটো ইলেকট্রন এখানে দিয়ে দিবে, ঠিক আছে। তাহলে এখানে কি পেলাম, Ca+2 কী হবে, 2 8 8, আর এর ক্ষেত্রে কী পাবো, অক্সিজেনের ক্ষেত্রে এটা 1 2 3 4 5 6 7 8 8 হয়ে গেল, স্টেবল স্ট্রাকচার।
2 8 8 2 8 6 ছিল, দুটো ইলেকট্রন নিয়ে নিল এখান থেকে, দিয়ে মাইনাস 2 মাইনাস হলো। এটা হচ্ছে ক্যালসিয়াম অক্সাইডের লুইস ডট স্ট্রাকচার, বোঝা গেল। এবার যদি আমরা আরেকটা নিই, লাস্ট এক্সাম্পল আমি নেবো এটা MgCl2 এর ক্ষেত্রে দেখি আমরা। MgCl2 এর ক্ষেত্রে ম্যাগনেসিয়ামের কত, ম্যাগনেসিয়ামের 12, মানে অ্যাটমিক নাম্বার 12, তো 12 মানে কত 2 8 2 8 আর দিয়ে 10 দিয়ে 12, ঠিক আছে। আর ক্লোরিন আছে এখানে, ক্লোরিনের 17, আগেই জানি 2 8 7, আবার এদিকে একটা ক্লোরিন দিতে হবে, ঠিক আছে। MgCl2 বলেছি, তার মানে 2 8 7, ঠিক আছে। এবার ইলেকট্রনগুলোকে দিই, ইলেকট্রন 1 2 3 4 5 6 7, 1 2 3 4 5 6 7, এখানে দুটো ইলেকট্রন আছে, এই যে আউটার মোস্ট, ঠিক আছে। এইগুলো এখানে লিখলাম, এখানে লিখেছি 7, যেটা এখানে লিখলাম, আবার এই 7টা এখানে করেছি। তাহলে কি করবে, যে ইলেকট্রন এখানে একটা দেবে, এই ইলেকট্রন এখানে একটা দেবে, তাহলে এর কত আসবে, Cl ক্লোরিন 1 2 3, চলো Cl, এটাও Cl হবে, এটা Mg হবে, ঠিক আছে। ইলেকট্রন 1 2 3 4 5 6 7 8, Cl মাইনাস 2 8, স্টেবিল স্ট্রাকচার 2 8 8, ঠিক আছে। আবার Mgর ক্ষেত্রে কি হবে না, Mg +2 হবে, কি 2 8, ক্লোরিনের ক্ষেত্রেও একই, 1 2 3 4 5 6 7 8, ওকে, মাইনাস 2 8 8, স্টেবল স্ট্রাকচার। তো এরকম করে MgCl2 হচ্ছে আয়নিক কম্পাউন্ডের ক্ষেত্রে লুইস ডট স্ট্রাকচার, ঠিক আছে। তো এবার যদি তোমাদের এর মধ্যে যদি কোনো কনফিউশন থেকে থাকে বা কোয়ারিজ থেকে থাকে, তোমরা কমেন্ট বক্সে জানাও, আদারওয়াইজ তোমাদের মেল আইডি দেওয়া আছে ডেসক্রিপশন বক্সে থাকবে, সেখানে তোমরা মেল করতে পারো, ঠিক আছে। তো আজকের জন্য এটুকুই, থ্যাংক ইউ।